একদিন সকালবেলা আপনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে। দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই দাম কেন বেড়েছে? সে বলল, কি আর করবো ভাই, উপর থেকে বাড়াইছে। সে জানেই না এই উপরটা আসলে ঠিক কতটা উপরে। আপনি বাড়ি ফিরলেন আর মনে মনে ভাবলেন এটা সরকারের দোষ আর ব্যবসায়ীদের সিন্ডিকেট। কিন্তু বাড়ি ফিরতে ফেসবুকের ফিডে নজর রাখতে আপনি দেখলেন ইরান ইসরায়েল যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, আর তেলের দাম এক লাফে $120। দেখতে দেখতে আপনি ফোনটা রেখে দিলেন আর ভাবলেন এটা তো মধ্যপ্রাচ্যের বিষয়, এতে আমার কি বা আসে যায়। কিন্তু পরের সপ্তাহে আপনি বাজারে গেলেন আর দেখলেন জিনিসপত্রের দাম আরও বাড়তি। এবার দোকানদার বলল, তেলের দাম বাড়ছে তো সব কিছুর দামই বাড়তি। যুদ্ধ হচ্ছে 1000 মাইল দূরে আর আগুনের ফুলকিটা কিনে এসে পড়ল আপনার বাজারের ব্যাগে। 1974 সালে হওয়া আমেরিকা এবং সৌদির মধ্যে সেই চুক্তির ব্যাপারটা না জানলে আপনি কখনোই এর উত্তর পাবেন না। 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ডলারকে স্বর্ণের সাথে যুক্ত করার সিস্টেমটা বাতিল করে দিলেন। Is closely related to creating new jobs and halting inflation. We must protect the position of the American dollar as a pillar of monetary stability around the world. মানে ডলারের বিপরীতে এখন আর কোনো স্বর্ণ রইল না, এটা এখন শুধু এক টুকরো কাগজ। পৃথিবী প্রশ্ন করা শুরু করলো, এই কাগজের মূল্য কি? আমেরিকার তখন একটা নতুন প্ল্যানের দরকার ছিল যাতে ডলারের চাহিদা কখনোই না কমে যায়, আর সেই প্ল্যানের নামই হলো পেট্রোডলার চুক্তি। হেনরি কিসিঞ্জার গোপনে সৌদি আরব গেলেন। সেখানে এমন একটি চুক্তি হলো, সৌদি আরব তাদের তেল শুধুমাত্র ডলারে বিক্রি করবে। বিনিময়ে আমেরিকা সৌদি রাজ পরিবারকে সামরিক সুরক্ষা দিবে। সৌদি আরব সেই ডলার দিয়ে আমেরিকায় ইনভেস্ট করবে। মানাটা দাঁড়ালো কি? তেল ছাড়া পৃথিবী চলে না, আর তেল কিনতে হলে আপনার লাগবে ডলার। মানে পৃথিবীর প্রতিটা দেশকে এখন থেকে ডলার সংগ্রহ করতে হবে। আর এই একটা চুক্তিতে ডলার হয়ে গেল পৃথিবীর অলিখিত কর্তা। তেলের দাম বাড়লো, আর তেল কিনতে ডলার তো লাগবেই। সবাই ডলার খুঁজছে, এজন্য ডলারের চাহিদা যেমন বাড়লো, ডলার তেমন শক্তিশালীও হলো। এখন আপনার দেশের মুদ্রার কথা ভাবুন। ডলার শক্তিশালী হলে বাংলাদেশের মুদ্রা কেন দুর্বল হয়? আগে যেখানে ডলার ছিল 110 টাকা, এখন হয়তো সেটা 120 টাকা দিয়ে কেনা লাগছে। মানে বাংলাদেশ তেল কিনছে আগের চেয়ে বাড়তি টাকা দিয়ে। আর সেই বাড়তি টাকাটা কোত্থেকে আসে? পরিবহন খরচ বাড়ে। পরিবহন খরচ বাড়লে তেলের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, অয়েলের দাম বাড়ে। সেই দোকানদার যখন বলেছিল উপর থেকে বাড়াইছে, সে ভেবেছিল উপর মানে সরকার। আসলে সেই উপর হলো ওয়াশিংটন ডিসি। অয়েলের দাম বাড়লে সবার ক্ষতি হয়, এটা আমরা মনে করি, কিন্তু আমেরিকার হয় না। আপনি হয়তো ভেবে বসে আছেন পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ এখন আমেরিকা। অয়েলের দাম বাড়লে আমেরিকার এক্সন মোবিল, শেভরনের মতো কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার প্রফিট করে। ইরান আমেরিকা যুদ্ধের পর যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, মিডল ইস্ট থেকে তখন কোনো তেল আসলো না। এশিয়ার দেশগুলো তখন কোত্থেকে তেল কিনত? আমেরিকা থেকে। এই যুদ্ধে আমেরিকার কত সৈন্য মারা গেছে জানি না, কিন্তু তাদের কোম্পানিগুলো রেকর্ড পরিমাণ প্রফিট করেছে। যুদ্ধটা হলো মিডল ইস্টে, আর লাভটা হলো আমেরিকা। আমেরিকা যখন অয়েল কিনে, বিনিময়ে তারা কি দেয়? ডলারের নোট, একটা কাগজ। সেটা ছাপাতে তাদের খরচ হয় মাত্র কয়েক সেন্ট, কিন্তু সেই কাগজের বিনিময়ে তারা পাচ্ছে আসল ব্ল্যাক লিকুইড গোল্ড, মাটির নিচ থেকে তোলা, পরিশোধ করা জাহাজে আনা তেল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে চতুর ব্যবসা বোধ হয় এটাই। সেই সকালে আপনি বাজারে যা দেখলেন, সেটার পেছনে আসল গল্প কি? ইরান আমেরিকা যুদ্ধ করলো, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হলো, অয়েলের দাম বাড়লো, ডলার শক্তিশালী হলো, আর আমেরিকার অয়েল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার প্রফিট। দোকানদার যে বলেছিল উপর থেকে বাড়াইছে, সে জানেই না সেই উপরটা আসলে কতটা উপর। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কে কে এই সিস্টেম ভাঙার চেষ্টা করছে। ব্রিক্স কি পারবে ডলারকে চ্যালেঞ্জ করতে? আর সেটা সম্ভব হলে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে?